কোনো হুমকির সামনে মাথা নত করবেন না ট্রাম্প, পৌঁছেছেন উইসকনসিনে। রাজ্য কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনবে না এফবিআই। হামলাকে কেন্দ্র করে রিপাবলিকান ডেমোক্র্যাট বিবাদ চরমে, চলছে পাল্টাপাল্টি দোষারোপ। হানাহানি পরিহারের আহ্বান বাইডেনের। এবার ভারতের বিধানসভার উপনির্বাচনে বিরোধীদের কাছে ধরাশায়ী বিজেপি জোট। ৭ রাজ্যের ১৩ আসনে মাত্র ২টিতে জয় কেন্দ্রের ক্ষমতাসীনদের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। হামলাকারীর কাছে কোনোভাবেই মাথা নত করবেন না ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির কনভেনশনে অংশ নেয়া ইস্যুতে এমন মন্তব্য করেছেন তিনি। হত্যা চেষ্টার শিকার হওয়ার পর যেন আরও আত্মবিশ্বাসী এবং সক্রিয় ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই উইসকনসিনে পৌঁছেছেন। এদিকে ট্রাম্পকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার বিষয়ে দলের মধ্যে কোনো ধরনের বিবাদ নেই বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির নীতি নির্ধারকরা। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে উইসকনসিনের মিলওয়াকিতে। দলীয় প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর স্বভাবতই নিরাপত্তার বাড়াবাড়ি রিপাবলিকান দলের কনভেনশন নিয়ে। সম্মেলনস্থলে উপস্থিত দর্শনার্থী এবং সমর্থকদের পরিচয় নিশ্চিতে চলছে যাচাই বাছাই। আততায়ীর হামলা থেকে বেঁচে ফিরে যেন আরও আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই উইসকনসিনের মিলওয়াকিতে পৌঁছেছেন তিনি। বিশেষ প্রোটোকলে বিমানবন্দর থেকে তাকে নেওয়া হয় হোটেলে। নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে কনভেনশন 2 দিন পেছানোর প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তাতে সায় দেননি ট্রাম্প। প্রথমে মনে করেছিলাম যে কনভেনশন 2 দিন পিছিয়ে দিব, কিন্তু পরে চিন্তা করে দেখলাম একজন হত্যাকারীর জন্য আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি না, তাই কনভেনশনে অংশ নেব। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর স্বভাবতই উৎফুল্ল তার দল। রিপাবলিকান পার্টির নীতি নির্ধারকরা বলছেন ট্রাম্পকে চূড়ান্ত সমর্থনের বিষয়ে দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে কৃতজ্ঞ। এত বড় ধাক্কার পরও তিনি কনভেনশনে অংশ নেবেন। তাকে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে দলের মধ্যে কোনো ধরনের বিবাদ নেই। এই ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ। 15 থেকে 18 এই 3 দিন চলবে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশন। এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর নাম ঘোষণা করা হবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনকে সামনে রেখে উইসকনসিনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন রাজ্য কর্তৃপক্ষ। পেনসিলভানিয়ার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার ঘটনায় এই বাড়তি সতর্কতা রাজ্য কর্তৃপক্ষের। পুরো নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজানোর দাবিও জানানো হয়। এর মধ্যে অন্যতম অস্ত্র বহনের বিষয়টি। কনভেনশনের আশপাশের বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি রয়েছে এবং উইসকনসিন রাজ্য কর্তৃপক্ষের দাবি অস্ত্র বহনের এই সুবিধার উপরে কড়াকড়ি আরোপ করা। আর স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়া নির্বাচনী প্রচারণার সময় বন্দুক হামলায় আহত হন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগের নিরাপত্তা পরিকল্পনাতেই স্থির থাকছে সিক্রেট সার্ভিস। রোববার এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক এজেন্ট। বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ইভেন্ট হওয়ার সর্বোচ্চ গুরুত্বই দেওয়া হয়েছে এর নিরাপত্তা পরিকল্পনায়। জানিয়েছেন, প্রায় 18 মাস ধরে পরিকল্পনা করা হয়েছে কিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায় এই ইভেন্টে। এ সময় সমাবেশ স্থলে আগ্নেয়াস্ত্র বহনের বিষয়টি উঠে আসে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, অস্ত্র বহনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই। এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে কেবল প্রশাসন। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ইভেন্ট। সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী থাকবেন সেখানে, আরও হাই প্রোফাইল ব্যক্তিরা থাকবেন। সুতরাং আমাদের পরিকল্পনায় কোনো কমতি রাখা হয়নি। 18 মাস ধরে একটি নিশ্ছিদ্র পরিকল্পনা করা হয়েছে। আমরা আত্মবিশ্বাসী, এর চেয়ে ভালো কোনো পরিকল্পনা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর তোলপাড় চলছে মার্কিন রাজনীতিতে। অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্টের উপর হামলার জন্য বাইডেনকে দুষছেন রিপাবলিকানরা। অন্যদিকে ডেমোক্র্যাটদের দাবি, ভোটের আগে মানুষের আবেগ কাজে লাগাতেই রিপাবলিকানরা এমন কাজ করেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর উত্তেজনা বিরাজ করছে মার্কিন রাজনীতিতে।
এরই মধ্যে নানা অভিযোগ, মতামত আর কাদা ছোড়াছড়িতে তৈরি হয়েছে রাজনৈতিক বিবাদ। বিরোধী ও ক্ষমতাসীন শিবিরের মধ্যে চলছে দোষারোপ পাল্টা দোষারোপ। নির্বাচনের মাত্র ৩ মাস বাকি থাকতে প্রেসিডেন্ট প্রার্থীর ওপর এমন হামলায় অভিযুক্ত হতে হয়েছে স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেনকেও। রিপাবলিকানদের দাবি, বাইডেন শিবিরের বাড়াবাড়ির কারণেই এই ঘটনা। আবার কেউ এক ধাপে গিয়ে বলছেন বাইডেনের নির্দেশেই করা হয় হত্যা চেষ্টা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার শিবিরের বাড়াবাড়ির ফল। তারা ট্রাম্পকে কর্তৃত্ববাদী বলে দাবি করে। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ট্রাম্পকে থামাতে হবে। ট্রাম্প চলে যাক, এটা ডেমোক্রেটরা অনেক বছর ধরেই চাচ্ছিল। এর জন্য যা কিছু করা দরকার যে কোনো মূল্যে তা করতে প্রস্তুত ছিল দলটি। ডেমোক্র্যাটদের দাবি, রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারণার চাল এটি। মানুষের আবেগকে কাজে লাগানোর জন্য সাজানো হয়েছে নাটক, যাতে পাবলিক সেন্টিমেন্টকে প্রভাবিত করা যায়। হামলাকারী রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত ভোটার এই তথ্য প্রকাশের পর তাদের যুক্তি আরও পোক্ত হয়েছে। তবে ট্রাম্পের ওপর হামলা বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মার্কিন নিরাপত্তা ব্যবস্থায়। আরও বিভক্ত হয়েছে সমাজ, রাজনীতিতে যার নেতিবাচক প্রভাব, এমনকি সহিংসতারও আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে রাজনৈতিক হানাহানি পরিহারের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার স্থানীয় সময়ে বিকেলে নিজ কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতেই এই ভাষণ দেন বাইডেন। বলেছেন, যুক্তরাষ্ট্রে ঘৃণার কোনো স্থান নেই, সবাইকে এক হয়ে সহিংসতার বিরুদ্ধে লড়াই করতে হবে। মার্কিন নাগরিকদের রাজনৈতিক ইস্যুতে খুব বেশি উত্তেজিত না হওয়ার অনুরোধ করে তিনি বলেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেটিকে শত্রুতায় রূপ দেওয়া উচিত নয়। দেশজুড়ে যে রাজনৈতিক উত্তেজনা, তার নিয়ন্ত্রণ জরুরি। অনেক ইস্যুতেই মতবিরোধ থাকলেও তা যেন আমাদের শত্রু বানিয়ে না ফেলে। আমরা সহকর্মী, বন্ধু, সবচেয়ে বড় কথা আমরা আমেরিকান। ঐক্যবদ্ধভাবে এই সহিংসতার প্রতিবাদ করতে হবে। সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা হয়েছে, একজন নিরপরাধ মার্কিন নাগরিককে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় গোয়েন্দারা। হামলার উদ্দেশ্য জানতে এখনও তদন্ত চলছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে হত্যা চেষ্টার মূল উদ্দেশ্য কী হতে পারে তা নিয়ে তদন্ত চলছে। হামলাকারীর সাথে কোনো সহকারী ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হামলাকারীর মোবাইল ফোন উদ্ধার করেছে FBI, আর সেখানে রিপাবলিকান পার্টি বিরোধী বিভিন্ন ফুটেজ পাওয়া গেছে। ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আরও সন্দেহজনক কিছু ডিভাইসও জব্দ করা হয়। শনিবার নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। পুলিশের পাল্টা গুলিতে নিহত হন থমাস ম্যাথ ক্রুকস নামের 20 বছর বয়সী এক শ্বেতাঙ্গ। স্ক্রিনের একটি চার্টই নাকি প্রাণ বাঁচালো ট্রাম্পের। স্বয়ং ট্রাম্পই একথা গণমাধ্যমকে জানিয়েছেন। বলেছেন, বক্তব্যে যে বিষয় নিয়ে কথা বলছিলেন তিনি, তাই দেখানো হচ্ছিল পাশের ডিজিটাল স্ক্রিনে। কথা বলার সুবিধার্থে সেদিকে তাকান ট্রাম্প, আর তখনই গুলিটা এসে ডান কানের উপরের অংশে লাগে। যদি চার্টটির দিকে না তাকিয়ে সমর্থকদের দিকে তাকিয়ে কথা বলতেন, তাহলেই বিপত্তি ঘটতে পারত। সাধারণত সমাবেশের দিক থেকে চোখ সরান না বলেও জানান সাবেক প্রেসিডেন্ট। নির্দিষ্ট ওই সময়টাতেই চার্টের দিকে তাকানোকে তাই মিরাকেলই বলছেন অনেকে। এক সেকেন্ডের মধ্যেই পাড়ি দিতে পারে 6টি ফুটবল মাঠের দূরত্ব। বুলেটের তীব্রতা এতটাই যে পরাস্ত হয় বুলেট প্রুফ জ্যাকেট, এবং নির্ভুলভাবেও লক্ষ্যভেদ করে। সেমি অটোমেটিক AR-15 রাইফেলের বুলেটের আঘাতে ডোনাল্ড ট্রাম্পের কান ফুটো হয়ে গেলেও বহু প্রাণহানির জন্য এই বন্দুকটিই দায়ী। ম্যাস শুটিংয়ের জন্য হত্যাকারীরা বারবারই বেছে নিয়েছে মারণাস্ত্রটিকে, আর রাইফেলটিকে পরিণত করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত বন্দুক হিসেবে। ট্রাম্পের উপর হত্যা চেষ্টা কিংবা লাস ভেগাস, ফ্লোরিডার মতো অসংখ্য ম্যাস শুটিং, সব ঘটনাতেই মিলেছে AR-15 রাইফেলের নাম, যার আঘাতে প্রাণ গেছে শত শত মানুষের। তাই তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত অস্ত্র হিসেবে বারবারই উচ্চারিত হয়েছে সেমি অটোমেটেড এই রাইফেলের নাম। সবসময় বন্দুক হামলাকারীদের পছন্দের শীর্ষে আগ্নেয়াস্ত্রটি। মডার্ন স্পোর্টিং রাইফেল খ্যাত বন্দুকটি মূলত তৈরি করা হয়েছিল শিকারের জন্য, যদিও সামরিক সহ এখন তা ব্যবহার করা হচ্ছে সব ক্ষেত্রেই। সহজেই মডিফাই করা যায়, তাই মার্কিন নাগরিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এটি। নির্ভুলভাবে টার্গেটে আঘাত করার জন্য সুপরিচিত AR-15 রাইফেল।
হালকা ধাঁচের অস্ত্রটি থেকে নিমিষেই ছোড়া যায় কয়েক রাউন্ড গুলি। সেকেন্ডের মধ্যেই পাড়ি দিতে পারবে 6টি ফুটবল মাঠ। AR-15 রাইফেল থেকে ছোড়া বুলেটের আঘাত এতটাই শক্তিশালী যে ধরাশায়ী হতে হয় বুলেট প্রুফ জ্যাকেটকেও। 1950-এর দশকে বাজারে আসে বন্দুকটির আদি সংস্করণ। পরবর্তীতে যার সেমি অটোমেটিক ভার্সন তৈরি করা হয় সামরিক বাহিনীর জন্য, যে সংস্করণগুলো বর্তমানে সহজলভ্য। যুক্তরাষ্ট্রের প্রতি 20 জনের একজন নাগরিক বর্তমানে আর্মালাইট 15 অস্ত্রটি ব্যবহার করছেন। জরিপ অনুযায়ী দেশটির প্রায় 2.5 কোটি লোক এই অস্ত্রের অধিকারী। অনিক রহমান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের উপর হামলার পর তিনি কেমন আছেন তা জানতে এই ফোন কল। রোববার ট্রুডোর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এ সময় রিপাবলিকান নেতার উপর যে হামলা হয়েছে তার কড়া নিন্দা জানিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল পেতে ব্যর্থ হওয়ার পর এবার ভারতের বিধানসভার উপনির্বাচনেও বিরোধীদের কাছে ধরাশায়ী হলো বিজেপি। 7 রাজ্যের 13 আসনে মাত্র 2টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর দল। আর পশ্চিমবঙ্গের উপনির্বাচনেও মমতার দলের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। পশ্চিমবঙ্গের 4 আসনেই তারা হেরেছে, যার 3টি আসনে আগে বিজেপির দখলে ছিল। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রীতিমতো ভরাডুবি হয় বিজেপির। সেই নির্বাচনের রেস না কাটতেই এবার বিধানসভার উপনির্বাচনেও মমতা ব্যানার্জির কাছে ধরাশায়ী নরেন্দ্র মোদীর দল। 4 আসনের একটিতেও পায়নি কাঙ্ক্ষিত জয়। 2021 সালের নির্বাচনে 3টি আসন পেয়েছিল বিজেপি। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদায় 3টি আসনই এবার বাগিয়ে নিয়েছে তৃণমূল, আর জয়ের ধারা অব্যাহত রেখেছে মানিকতলাতেও। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। বিজেপির ভরাডুবি হয়েছে অন্য রাজ্যগুলোতেও। বুধবার পশ্চিমবঙ্গ সহ 7 রাজ্যের 13 আসন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঘোষিত ফলাফলে দেখা যায় মাত্র 2টিতে জয় পেয়েছে বিজেপি। এনডিএ জোটের আর কোনো শরিকই পায়নি জয়ের স্বাদ। আর বিরোধীদের জোট ইন্ডিয়ার ঝুলিতে গেছে 10টি আসন। বিহারের 1টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। উপনির্বাচন হয়েছে হিমাচলে 3 আসন, যার 2টিতে কংগ্রেস আর 1টিতে জয় পেয়েছে বিজেপি। এর বাইরে কেবল মধ্যপ্রদেশের 1টি আসন গেছে কেন্দ্রের ক্ষমতাসীনদের কাছে। উত্তরাখণ্ডের 2টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। তামিলনাড়ুর 1টি আসনে ডিএমকে আর পাঞ্জাবের 1টি আসনে জিতেছে আম আদমি পার্টি। আগে এই 13টি আসনের মধ্যে 4টি ছিল বিজেপির, 5টি ইন্ডিয়া জোটের, 3টি স্বতন্ত্র আর 1টি বিএসপির। উপনির্বাচনেও এমন ভরাডুবির পর বিরোধীদের দাবি নরেন্দ্র মোদীর উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে ভারতীয়রা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আল মাওয়াইসিতে ধাপে ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর তদন্তে এই তথ্য উঠে এসেছে। হামলায় ব্যবহার করা হয়েছে কয়েক ধরনের মিসাইল, ড্রোন এবং ইসরায়েলি বাহিনীর মূল টার্গেটই ছিল শরণার্থী শিবিরের তাঁবুগুলো। যদিও তাদের দাবি বেসামরিক নয়, হামাস নেতারাই ছিল মূল টার্গেট। শনিবারের হামলার পর এভাবেই একের পর এক অ্যাম্বুলেন্স এসে থামছিল খান ইউনিসের আল নাসের হাসপাতালে। আহতদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। আইডিএফের নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াইসিতে মাল্টি স্টেজ হামলা চালালো ইসরায়েলি বাহিনী। প্রায় 1.5 ঘন্টার ভয়াবহ সে হামলায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন মডেলের মিসাইল, একাধিক ড্রোন ও কোয়াডকপ্টার। গেল 2 দিন সরেজমিনে তদন্তের পর রিপোর্ট প্রকাশ করে ফিলিস্তিনি 3টি মানবাধিকার সংস্থা প্যালেস্টিনিয়ান কেয়ার ফর হিউম্যান রাইটস, আল হক এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। তাদের প্রতিবেদনে উঠে আসে হামলার ভয়াবহ তথ্য। শনিবার স্থানীয় সময় সকাল 10টায় ছোড়া হয় প্রথম মিসাইলটি। আল নাসেফ স্ট্রিটে একটি আবাসিক ভবনে একসাথে 4টি মিসাইল ছোড়া হয়। তারপর শরণার্থী শিবিরের তাঁবুগুলোকে বানানো হয় টার্গেট। বেশ কিছুক্ষণ ধরে টানা চালানো হয় মিসাইল ও ড্রোন হামলা। ইসরায়েলি সেনারা বৃষ্টির মতো মিসাইল ছুড়েছিল আমাদের দিকে, কিন্তু কেন? তারাই তো মাওয়াইসিকে নিরাপদ ঘোষণা করেছিল।
আর তারপর পুরো অঞ্চলটি ঘিরে ফেলে শত শত ইসরায়েলি কোয়াড্রোকপ্টার। তাঁবু থেকে যেই বের হওয়ার চেষ্টা করেছে তাকেই করা হয়েছে গুলি। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের দিকেও ছোড়া হয় গুলি। প্রাণ হারান ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর সহ একাধিক উদ্ধারকর্মী। গুরুতর আহত আরও কয়েকজন হাসপাতালে ভর্তি, যাদের বেশিরভাগই সংকটাপন্ন। শুরুতে এত বেসামরিক নিহতের কথা স্বীকারই করতে চায়নি ইসরায়েল। পরে আন্তর্জাতিক নিন্দার মুখে এ বিষয়ে মুখ খুলতে বাধ্য হয় তারা। সাফাই, বেসামরিকরা নয়, হামলা টার্গেট ছিল হামাসের 2 শীর্ষ নেতা। উল্টো হামাসকেই এই গণহত্যার জন্য দায়ী করে ইসরায়েল। হামাসের 2 নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছিল অভিযানটি, বেসামরিকদের নয়। নিরাপদ ঘোষিত এলাকাটি থেকে নিজেদের অভিযান অব্যাহত রেখেছিল সশস্ত্র গোষ্ঠীটি, তাই সেখানে হামলা চালাতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি আগ্রাসনে গেল 9 মাসে প্রাণ হারিয়েছেন 38,500-র বেশি ফিলিস্তিনি। দিন দিনই বাড়ছে মৃতের সংখ্যা। নিন্দা, সমালোচনা, হুমকি কোনো কিছুই যেন থামাতে পারছে না ইসরায়েলকে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনে আরও একটি বিভীষিকাময় দিনের অভিজ্ঞতা হলো গাজার বাসিন্দাদের। গাজা জুড়ে বিভিন্ন স্থানে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় উপত্যকায় অন্তত 80 জনের প্রাণ গেছে, 216 ফিলিস্তিনি আহত হয়েছে। নুসরাত শরণার্থী শিবিরে নেতানিয়াহু প্রশাসনের ছোড়া মিসাইলে কমপক্ষে 17 ফিলিস্তিনির প্রাণ গেছে, গুরুতর আহত 80 জন। মধ্য গাজার আজ-জাউদা শহরেও ব্যাপক হামলা চালানো হয়েছে, এতে 1 জনের প্রাণ গেছে। এছাড়া শরণার্থী শিবিরেও আগ্রাসন চালানো হয়েছে, প্রাণ হারিয়েছেন 4 ফিলিস্তিনি, যাদের মধ্যে 1 শিশুও রয়েছে। ভয়াবহ হামলা হয়েছে রাফা, খান ইউনিস সহ অন্যান্য অঞ্চলেও। ইসরায়েলের ইলাত এলাকায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। রোববার এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। তার দাবি, হামলা চালানো হয়েছে এইডেন উপসাগরে ইসরায়েলের একটি জাহাজেও। ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় এবং হুতি জানিয়েছে সম্প্রতি খান ইউনিসে ইসরায়েলের ভয়াবহ হামলার জবাবে এসব অভিযান পরিচালনা করেছে গোষ্ঠীটি। এডেন উপসাগরে হুতি নৌবাহিনী মিসাইল ফোর্স ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে যৌথ অভিযান পরিচালনা করেছে। ছোড়া হয়েছে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। এছাড়া ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডেও হামলা চালিয়েছি আমরা। আমাদের অভিযান সফল হয়েছে। প্রয়োজনে বছরের পর বছর ধরে চলবে হামাস বিরোধী অভিযানে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। রোববার নেভাতিম বিমান ঘাঁটি পরিদর্শনে যান তিনি। এ সময় সাক্ষাৎ করেন ইসরায়েলি সেনাদের সাথে। গাজায় যুদ্ধরত সেনাদের প্রশংসায় ভাষান প্রতিরক্ষা মন্ত্রী। বলেছেন, তাদের প্রচেষ্টার কারণেই এখন হামাস নির্মূলের পথে। গ্যালান্ট বলেন, হামাস যোদ্ধা এবং শীর্ষ নেতৃত্ব সবাইকে হত্যা করাই ইসরায়েলের লক্ষ্য। দিন দিন হামাসের ক্ষমতা কমছে। ইসরায়েলে হামলার মূল্য দিতে হচ্ছে তাদের। আবার পুনর্গঠিত হওয়ার সক্ষমতা তাদের নেই। হামাসের অনেক অস্ত্র গুদাম, কমিউনিকেশন সেন্টার ধ্বংস করেছি আমরা। হামাসের বিরুদ্ধে আমাদের অভিযান প্রয়োজনে বছরের পর বছর ধরে অব্যাহত থাকবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান যুক্তরাজ্যের নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, জিম্মি উদ্ধার ও যুদ্ধবিরতি কার্যকরের চাপ তৈরির জন্যই তার এই সফর। এরই মধ্যে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সাথে লামি বৈঠক করেছেন। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও বৈঠক করেছেন। এ সময় অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান তিনি। এছাড়াও দেখা করেন জিম্মিদের স্বজনদের সাথে। আমি এখানে যুদ্ধবিরতির জন্য চাপ তৈরি করতে এসেছি। আমি জিম্মিদের মুক্তি আর চলমান ভয়াবহ পরিস্থিতিতে গাজায় যাতে ত্রাণ প্রবেশ করতে পারে তা নিশ্চিত করতে চাই। ইসরায়েলি নেতাদের সাথে আলোচনা করব। এই সমস্যার দীর্ঘায়িত হওয়া উচিত নয়। আমরা এখন যুদ্ধবিরতি দেখতে চাই। ইসরায়েলি আগ্রাসনের মাঝে প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন ফিলিস্তিনি খেলোয়াড়রা। এবারের আয়োজনে ফিলিস্তিন থেকে প্রতিনিধিত্ব করবেন 8 সাহসী খেলোয়াড়। অংশ নেবেন সাঁতার, আর্চারি, তাইকোয়ান্দো, জুডো, বক্সিং প্রতিযোগিতায়। অনুষ্ঠানে অলিম্পিক কমিটির প্রধান জিব্রিল রাজুব জানিয়েছেন, গাজা এখন পর্যন্ত 4 শতাধিক অ্যাথলেটস প্রাণ হারিয়েছেন। প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে। তবে চলমান ইসরায়েলি বর্বরতার মাঝে অলিম্পিকে যোগ দেবেন তারা। বিশ্ববাসীর কাছে গাজার বাসিন্দাদের অসহায়ত্বের কথা তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জানিয়েছেন দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামাবাদে হওয়া সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বললেন, পিটিআইয়ের অস্তিত্ব থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। পাকিস্তান ও পিটিআই সহাবস্থান করতে পারে না বলেও মন্তব্য তার। আরও জানালেন, পাশাপাশি পিটিআইকেও পার্লামেন্টের সংরক্ষিত আসন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করবে সরকার। পাকিস্তানের পার্লামেন্টে বর্তমানে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পিটিআই-এর। ফ্রান্সের জমকাল আয়োজনে পালিত হলো বাস্তিল দিবস। রোববার এই উপলক্ষে রাজধানী প্যারিসে বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়। এর পাশাপাশি হয় ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনী। চলতি বছর অলিম্পিক গেমসের আয়োজক ফ্রান্স, আর তাই আইফেল টাওয়ার সংলগ্ন ড্রোন ডিসপ্লেতে ফুটিয়ে তোলা হয় অলিম্পিকের লোগো, নানা ধরনের অবয়ব। ফরাসি বিপ্লব চলাকালীন 1789 সালে বাস্তিল দুর্গের পতন হয়। ভেঙে পেলে বিপ্লবীরা তারই স্মরণে প্রতি বছর মহাসমারোহে উদযাপিত হয় দিনটি। ইউক্রেনের ব্যাপক ক্ষমতাসম্পন্ন বোমা ফ্যাব ব্যবহারের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, ফাদার অব অল বম্ব খ্যাত এই বোমা ব্যবহার করছে রাশিয়া। গণবিধ্বংসী এবং মারণাস্ত্রের ওজন 3000 কেজি। সম্প্রতি এক ভিডিও ফুটেজে দেখা যায় খার্কিভের এক হাসপাতাল গুড়িয়ে দেওয়ার ভয়াবহ দৃশ্য, আর সেখানেই নিক্ষেপ করা হয়েছে শক্তিশালী এই বোমা। এর আগেও কুপিয়ানস্ক শহরে একই ধরনের বোমা নিক্ষেপের অভিযোগ করে কিয়েভ, যদিও এই দাবিকে কেন্দ্র করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা মস্কো এখনও এই বোমা ব্যবহারের বিষয়ে কিছুই জানায়নি। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের গাড়ি বোমা হামলা সোমালিয়ায় কমপক্ষে 5 জনের প্রাণ গেছে। দেশটির প্রেসিডেন্ট ভবনের কাছে এই হামলা হয়। রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং রোববারের এই হামলায় 20 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ইউরো ফাইনালকে কেন্দ্র করে রেস্তোরাঁ এবং আশপাশে জড়ো হয়েছিল অনেক মানুষ। এ সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সেখানে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় রেস্তোরাঁটির একটি অংশ, ক্ষয়ক্ষতি হয় আশপাশের বিভিন্ন স্থাপনাও। হামলায় 10টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রেসিডেন্ট ভবন কাছে হওয়ায় এলাকাটিতে আগে থেকেই কড়া নিরাপত্তা নেওয়া ছিল। তারপরও কিভাবে এই হামলা হলো তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ছিল যেমন আইডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।